2024-এর 5ই অগাস্টে সেই দুপুরটি যেন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের জন্ম দিয়েছিল। টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছিল অবিশ্বাস্য এক ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। খবরটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে সেটি শুরুতে অনেকে বিশ্বাসই করতে পারেননি। মাত্র এক রাতেই পাল্টে গেছে দেশের নেতৃত্ব, আর সেই শূন্য জায়গায় এসে দাঁড়ালেন এমন একজন যাকে কেউই আগে রাজনীতির কেন্দ্রবিন্দুতে কখনোই দেখেনি। তিনি হলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বরাবরই উন্নয়ন, সামাজিক ব্যবসা আর দরিদ্র মানুষের পাশে থাকার কথা বলতেন। তিনি গত এক বছর যাবৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পা রেখে তার প্রথম বক্তব্য ছিল আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার। তবে বাস্তবতা ছিল ভয়াবহ। রাষ্ট্র ছিল প্রায় অচল, প্রশাসন কয়েক ভাগে বিভক্ত, পুলিশ বাহিনী মানসিকভাবে বিপর্যস্ত আর রাজপথ উত্তপ্ত। নানান ভয় আর অনিশ্চয়তা সত্ত্বেও এক বছর পার করেছে এই সরকার। তবে এই বছর জুড়ে ছিল ঘটনার পর ঘটনা, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আর প্রশ্নের ওপর প্রশ্ন। এই এক বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 2024-এর জুলাই মাসের গণহত্যা। এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই শুনানি রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারও হয়েছে, যা একদিকে ইতিহাসের নতুন সংযোজন হলেও অন্যদিকে প্রশ্ন উঠেছে বিচার প্রক্রিয়ার গতি নিয়ে। মামলায় পুলিশের তৎকালীন আইজিপি আব্দুল্লাল মামুন রাজসাক্ষী হয়েছেন, কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এই বিচার আদৌ শেষ হবে কিনা। এক বছরে সংস্কার শব্দটি ছিল সবচেয়ে বহুল উচ্চারিত। সরকার বলেছে তারা দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র করতে চায়। 6 মাসের মাথায় গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। জাতীয় ঐক্যমত্যের নামে বেশ কয়েকটি বৈঠকও হয়, কিন্তু বাস্তবে এই সংস্কার কতটা কার্যকর তা নিয়ে জনমনের সন্দেহ থেকেই যাচ্ছে। আর এই অনিশ্চয়তার ভেতরেই ঘটে নানান বিতর্কিত ঘটনা, যা সরকারের দায়িত্ব পালনের ওপর বড় একটি প্রশ্নচিহ্ন তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা ব্যর্থতার প্রথম দৃষ্টান্ত হল এই সরকার ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাসের মাথায় চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস আটকের সেই ঘটনা। তার জামিনের পরদিনই চট্টগ্রাম কোর্ট চত্বরে প্রকাশ্যে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এর দায় নেয়নি কেউই, অথচ ভিডিও ফুটেজে পুরো ঘটনা স্পষ্ট। তারপরেও অপরাধী ধরা পড়েনি এখনও। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাক্ষী হয়েছে মর্মান্তিক এক ঘটনার। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। যারা এই নির্মমতার নেতৃত্ব দেয় তারা বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে গণমাধ্যমে উঠে আসে, অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কোনো বিচার হয়নি। এছাড়া কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় সন্ত্রাসীদের হামলার জেরে সংঘর্ষে নিহত হন একজন। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার এমন ভঙ্গুরতা দেশের জনগণকে আতঙ্কিত করে তোলে। বিচার বহির্ভূত গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন নীতি, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, সব মিলিয়ে আইন শৃঙ্খলার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বারবার। এমনকি সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনারের ওপর প্রকাশ্যে হামলা চালানো হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সুশাসনের কথা বলা এই সরকারের অধীনে আবার অনেকেই রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামী লীগের বড় বড় অপরাধীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, গ্রেফতার হয়নি বেশিরভাগই। অনেকেই বলছেন আগে যেভাবে বিরোধীদের রাজাকার বলা হতো, এখন সেই একই কৌশলে বিরোধীদের স্বৈরাচার, চোর বা ফ্যাসিস্ট বলেই দমন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ঘটনাকে উস্কে দিয়ে জনমত গঠনের চেষ্টা চলছে, তৈরি হচ্ছে এক ধরনের গণপিটুনির সংস্কৃতি। রাজনীতির মাঠেও রয়েছে বিশৃঙ্খলা। গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ আটক হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি দেখে বোঝা যায় তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেশ ঘনিষ্ঠ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে এনসিপির নানা জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ গণমাধ্যমে উঠে আসে। এদের পেছনে সরকারের মদত রয়েছে বলেই বিশ্বাস করেন অনেকেই।
বাদ যাননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত সহকারীর দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে ব্যাপকভাবে। এদিকে বাংলাভিশনের ক্রাইম অ্যান্ড কারাপশন অনুষ্ঠানে উঠে আসে তার বাবার দুর্নীতির গল্প এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্কের কথাও। ফলে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সরকার ভিন্ন কিছু করতে চায়, নাকি শুধু নাম বদল করে আগের মতোই সব চলছে? অর্থনীতির চিত্র ভরসা জাগাচ্ছে না। দ্রব্যমূল্য বেড়েই চলেছে, বাজারে গেলে সাধারণ মানুষ রীতিমতো দিশেহারা। চাকরির বাজার স্থবির, রপ্তানি কমছে, বিনিয়োগ নেই। মানুষ প্রতিদিন যেন টিকে থাকার লড়াই চালাচ্ছে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকার সম্পূর্ণ ব্যর্থ, আর তাতেই সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে প্রতিদিন। সব মিলিয়ে জনগণের মাঝেই তৈরি হয়েছে এক ধরনের হতাশা। যে সরকার এসেছিল পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে, সেই সরকারের বাস্তব চিত্র অনেকটা আগের মতোই। মানুষ এখন আর লেকচার শুনতে চায় না, চায় নিরাপত্তা, সত্যিকারের জবাবদিহিতা আর দৃশ্যমান পরিবর্তন। 1 বছর পূর্ণ করল অন্তর্বর্তীকালীন সরকার। এখন সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। ইতিহাস কি এই সরকারকে মনে রাখবে একজন সাহসী সংস্কারক হিসেবে, নাকি এটি শুধু আরেকটি ব্যর্থ অধ্যায় হয়ে রয়ে যাবে? এই প্রশ্নই এখন ঘুরে ফিরে সামনে আসছে বারবার।